Today, I am going to attend another online class for class 9. ক্লাস 9 ইংরাজির অনলাইন ক্লাসরুমে আজ আমি তোমাদের সঙ্গে উপস্থিত আছি সত্যজিৎ বসু, তারকেশ্বর মহাবিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশন। ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ক্লাস 5 টু ক্লাস 10 ইংলিশ টিউটরের আমি রাইটার। তোমাদের প্রত্যেককে ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 9-এর লেসন নাম্বার 5, অল সামার ইন এ ডে, রিটন বাই রে ব্র্যাডবুরি। এখন আমরা চেষ্টা করব গল্পটা যাতে ইন ডিটেলসে তোমরা পড়তে পারো। তার কারণ এই ধরনের গল্পগুলো পড়ার দুটো দিক। ইয়োর প্রাইমারি এম ইজ দ্য ফাইনাল এক্সামিনেশন টু স্কোর গুড মার্কস। এই সূত্রে বলে রাখি, এই ইংরাজির পিসগুলোর ওপর সম্পূর্ণ প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ইংলিশ টিউটরের সিরিজের যে বইগুলো, ক্লাস 9-এর জন্য যে বইটি আছে সেটা তোমরা অবশ্যই অনুসরণ করবে। সেখানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, তার গ্রামাটিক্যাল অ্যানালিসিস এবং টেক্সটের পরে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর কীভাবে করতে হয় সে সম্পর্কে খুব বিস্তৃত আলোচনা করা আছে। আশা করি ছায়া প্রকাশনীর ওই ইংলিশ টিউটরের সাহায্য নিলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে কোনো ধরনের অসুবিধে থাকবে না। চলো শুরু করা যাক আজকের অনলাইন ক্লাস। টপিক লেসন নাম্বার 5, অল সামার ইন এ ডে, রিটন বাই রে ব্র্যাডবুরি। এখন রে ব্র্যাডবুরি কে ছিলেন? হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। এই 20th সেঞ্চুরির আমেরিকান যে সমস্ত ঔপন্যাসিক, গল্প লেখক, তাদের মধ্যে অন্যতম বিখ্যাত ছিলেন রে ব্র্যাডবুরি। হি ওয়াজ বর্ন ইন 1920 and he has died in 2012. Throughout his life he wrote lots of science fiction, fantasy, horror and mystery stories. এখন সমস্ত বিষয় বিস্তৃত আলোচনা করার মতো সময় আমাদের হাতে নেই। আমি বললাম তিনি কি ধরনের লেখা লিখতেন। সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তার মধ্যে আমাদের বর্তমান গল্পটি অল সামার ইন এ ডে, ইটস এ বিউটিফুল সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন কথাটির মানে হচ্ছে কল্পবিজ্ঞানের কাহিনী। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ এ সায়েন্স ফিকশন। আমরা সায়েন্স ফিকশন কাকে বলবো? তা মোটের ওপর সায়েন্স ফিকশনের সংজ্ঞা এরকম তোমরা দিতে পারো, এ সায়েন্স ফিকশন ইজ বেসিক্যালি অ্যান ইমাজিনারি স্টোরি অফ ফিউচার। তাহলে এটা আসলে ভবিষ্যৎ সম্পর্কে এক ধরনের কল্পনা নির্ভর গল্প, বেসড অন সাম সাইন্টিফিক ডিসকভারি। তাহলে এই গল্প কিন্তু শুধু কল্পনার উপর ভিত্তি করে নয়, বিজ্ঞানের যে বিভিন্ন ধরনের আবিষ্কার, সে আবিষ্কারকে ভিত্তি হিসাবে ধরে কল্পনার ডানা যখন মেলবে, সেখান থেকে যে সাহিত্যের জন্ম হবে তখন তাকে বলা হবে সায়েন্স ফিকশন। দ্যাট মিনস সায়েন্স ফিকশন ইজ এ মিক্সচার অফ সায়েন্স অ্যান্ড ইমাজিনেশন। তার মানে কি অর্থ দাঁড়ালো? সায়েন্স ফিকশন হচ্ছে বিজ্ঞান এবং কল্পনার অদ্ভুত সুন্দর একটা মিশেল। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ রিডিং সাচ কাইন্ড অফ স্টোরিজ? এ ধরনের গল্প আমি পড়বো কেন? এ ধরনের গল্প থেকে আমার কি উপকার? সাচ কাইন্ড অফ স্টোরিজ arise our keenness to know more about scientific facts and discoveries. তার মানে এ ধরনের গল্প আসলে তোমার ঔৎসুক্য বাড়াবে, বিজ্ঞানের নব নব আবিষ্কার, বিভিন্ন ধরনের সূত্র সম্পর্কে তোমাকে জানতে উৎসুক করবে। আর
অ্যাট দ্য সেম টাইম ইট স্যাটিসফাইজ আওয়ার ইমাজিনেশন। ঠিক একই সাথে সাথে আমাদের কল্পনা শক্তিকেও পরিপুষ্ট করে এই ধরনের গল্পের পরিবেশন। দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি রিডিং এ লিটারেচার, বাট in addition to literary materials you will get lots of informations, lots of scientific informations related to the latest scientific adventures. তার মানে এই ধরনের গল্প শুধু তোমার কল্পনা শক্তিকে সমৃদ্ধ করবে তাই নয়, তোমাকে আস্তে আস্তে বিজ্ঞানমুখী করে তুলবে, বিজ্ঞানের নবনব আবিষ্কার সম্পর্কে তোমাকে জানতে উদ্বুদ্ধ করবে। তাহলে চলো এরপরে আমরা আলোচনা করি যে আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি, অল সামার ইন এ ডে, হোয়াট আর দ্য সায়েন্টিফিক ফ্যাক্টস উই আর গোয়িং টু বি অ্যাকোয়েন্টেড উইথ। তাহলে বিজ্ঞানের কি ধরনের তথ্যের সঙ্গে আমরা পরিচিত হতে যাচ্ছি। টু সে ইন ব্রিফ, সেটাকে সংক্ষেপে বলতে গেলে, হেয়ার উই আর গোয়িং টু রিড এ স্টোরি বেসড অন ভেনাস। তোমরা নিশ্চয়ই জানো শুক্র গ্রহ আমাদের পৃথিবীর মতোই একটি গ্রহ, যেটা সূর্যের সংসারের অংশ। আমাদের পৃথিবী যেমন সবসময় সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে গোল গোল করে, শুক্র সেভাবে কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। অ্যাকচুয়ালি ভেনাস ইজ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। তাহলে কি দাঁড়ালো? শুক্র গ্রহ হচ্ছে আমরা যে সূর্যের সংসারের অংশ, সেই সংসারেরই একটি গ্রহ। ভেনাস ইজ টু মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড ভেনাস ইজ এ ম্যাটার অফ অ্যাট্রাকশন ফর আস। হোয়াট ফর? তার কারণ হচ্ছে ভেনাস ইজ কল্ড দ্য টুইন সিস্টার অফ আর্থ। ভেনাসকে বলা হয় পৃথিবীর যমজ বোন। কেন বলা হয়? বিকজ দেয়ার আর লটস অফ সিমিলারিটিজ ইন বিটুইন দিস টু। পৃথিবী এবং শুক্র গ্রহের মধ্যে প্রচুর মিল আছে, ইন শেপ, ইন সাইজ, আকার আকৃতির দিক থেকে শুক্র গ্রহ কিন্তু পৃথিবীর সঙ্গে অনেক মিল আছে। সো ফর এ লং টাইম it becomes a subject of attraction for the scientist to carry on their discoveries and searches related to more and more information about Venus. এই শুক্র গ্রহ সম্পর্কে আরো তথ্য জোগাড় করার জন্য বিজ্ঞানীরা কিন্তু নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাহলে এই শুক্র গ্রহটা আসলে কি? ইটস দ্য সেকেন্ড প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। এই শুক্র গ্রহ হল আমাদের সৌর পরিবারের দ্বিতীয় গ্রহ, যে 2 নম্বর অরবিটে সূর্যের চারিদিকে ঘুরে। যদিও এতদিন পর্যন্ত বিজ্ঞানের যে সাধনা, সেখান থেকে আমরা যেটা জানতে পারি, আনটিল নাও নো ট্রেস অফ লাইফ ক্যান বি ফাউন্ড ইন ভেনাস। এখনো পর্যন্ত হয়তো শুক্র গ্রহের মধ্যে সেভাবে প্রাণের অস্তিত্বের কোনো সন্ধান পাওয়া যায়নি। Yet the existence of atmosphere can be traced there. তুমি চিন্তা করে দেখো, পৃথিবীতে মানুষ বা বিভিন্ন জন্তু জানোয়ার গাছপালা বেঁচে থাকার জন্য যেটা অবশ্য প্রয়োজনীয়, সেটা হচ্ছে এই অ্যাটমসফিয়ার সুটেবল ফর লাইফ। ইন ভেনাস অলসো there is the presence of an atmosphere. Now the question is whether that very atmosphere is suitable for life or not. That's a subject of research for the scientist which is going on throughout the world. এবং তোমরা জানো, মানুষের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা অদ্ভুত প্রবৃত্তি, টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন, টু কঙ্কার দ্য আনকঙ্কারেবল। তার মানে পৃথিবীর বুকে যতদিন মানব জাতি থাকবে, মানুষের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন কিন্তু মানুষ চেষ্টা চালিয়ে যাবে টু নো মোর অ্যান্ড মোর অ্যাবাউট দিস গ্রেট ইউনিভার্স। এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে আরো জানার ব্যাপারে মানুষ যে উৎসুক হবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন এই ব্যাপারে আমি তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। নাসা, তোমরা জানো, পৃথিবীর সবচেয়ে বড় রিসার্চ সেন্টার রিলেটেড টু স্পেস, রিলেটেড টু দিস ইউনিভার্স, এই বিশ্বব্রহ্মাণ্ড, মহাকাশ, এ সম্পর্কে গবেষণার
পৃথিবীর সবচেয়ে বড় সেন্টার হচ্ছে নাসা। তারা একটা রিসেন্ট রিসার্চ হুইচ ইজ পাবলিশড ইন 2020, তারা কি বলেছে, ভেনাস মে হ্যাভ এ শ্যালো লিকুইড ওয়াটার ওশান। তার মানে ওয়ান্স আপন এ টাইম ভেনাসের উপরিপৃষ্ঠে অগভীর হলেও একটা তরল জলের কিন্তু সমুদ্রের অস্তিত্ব থাকলেও থাকতে পারত। অ্যান্ড ইট ওয়াজ হ্যাবিটেবল, ইট হ্যাড হ্যাবিটেবল সারফেস টেম্পারেচার্স ফর আপ টু 2 বিলিয়ন ইয়ার্স অফ ইটস আর্লি হিস্ট্রি। এবং শুক্র গ্রহ সৃষ্টি হওয়ার প্রথম 2 বিলিয়ন ইয়ার্স ধরে সেখানে হয়তো প্রাণের অস্তিত্ব থাকার মতো টেম্পারেচার কিন্তু সেখানে বর্তমান ছিল। এই যে নাসার বিজ্ঞানীদের এই যে ফাইন্ডিংস, সেটা পাবলিশড হয়েছিল একটা জার্নালে, জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স নামক এক জার্নালে এই তথ্যটা প্রকাশিত হয়। তাছাড়াও তোমরা নিশ্চয়ই একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম শুনেছ, স্টিফেন হকিন্স। অদ্ভুত এক চরিত্র, বিচিত্র এক বিজ্ঞানী। আর 5টা মানুষ যেদিক থেকে স্বাভাবিক, তিনি সেভাবে স্বাভাবিকত্বের জীবন একটা দিনও যাপন করতে পারেনি। তোমরা জানো কিনা জানি না, তিনি কথা বলতেন থ্রু মেশিনস। তার মুখের পেশির বিভিন্ন ধরনের নড়াচড়াকে মেশিনের কোডের মাধ্যমে সেটার বিশ্লেষণ করে তার স্পিচ কি হতে পারে সেটা বেরিয়ে আসতো। এবং এইভাবে স্টিফেন হকিন্স সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় মঞ্চে বক্তৃতা রেখেছেন থ্রু মেশিনস। তা তিনি কিছু কথা বলে গেছেন যেগুলো খুব ইন্টারেস্টিং। যেমন তিনি তার বক্তব্যে একবার বলেছিলেন, আই অ্যাম কনভিন্সড দ্যাট হিউম্যানস নিড টু লিভ আর্থ। তিনি স্থির বিশ্বাসে বিশ্বাসী যে এমন একদিন আসবে যেদিন মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দ্যাট মিনস আইদার ইট উইল বি দ্য ডে অফ ডিস্ট্রাকশন অফ দিস ইউনিভার্স, অফ দিস আর্থ। তাহলে পৃথিবী ছেড়ে মানুষকে চলে যেতে বলা মানে হয় সেটা হবে পৃথিবীর ধ্বংসের দিন, অথবা হি ওয়াজ হিন্টিং অ্যাট টু সাম ডিফারেন্ট প্রপোজিশনস। সে কথা কিন্তু তার বক্তব্যে, অন্য একটি বক্তব্যের অংশ থেকে আমরা বুঝতে পারি। সেখানে বলেছিলেন, if humanity does not become a truly spacefaring species in the next 5 centuries or so, truly spacefaring species, মহাকাশ যানে চেপে মহাকাশ যাত্রায় অভ্যস্ত মানব জাতি যদি না হয়, তাহলে আগামী 500-600 বছরের মধ্যে we may well go extinct, আমরা হয়তো বিলুপ্ত হয়ে যাব বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে। তার মানে এই ধরনের যারা স্পেস রিসার্চার্স, বড় বড় সায়েন্টিস্ট, তাদের বক্তব্য হচ্ছে এমন একদিন হয়তো আসতেই পারে যেদিন নিত্য নতুন গ্রহের সন্ধান আমাদেরকে চালাতে হবে, অন্য কোনো বাসযোগ্য পৃথিবী আমাদেরকে খুঁজে নিতে হবে যদি এ পৃথিবীতে বা এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের দিনের বর্তমানকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এই পৃথিবীটা ক্রমশই আমাদের অত্যাচারের ফলে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, হয়তো এই পৃথিবীতে বেশি দিন বসবাস করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে এই যে তোমার রিসার্চ অফ সায়েন্স, লেটেস্ট রিসার্চ অফ সায়েন্স রিলেটেড টু স্পেস, তোমরা অ্যালিনের গল্প শুনেছ। এটা কল্পবিজ্ঞানের কাহিনী। ভাবা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড এত বড়, যেখানে পৃথিবীর মতো এত লক্ষ লক্ষ কোটি 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 গ্রহ রয়েছে। তাহলে তো হতে পারে এমন কোনো পৃথিবীর মতো গ্রহ আছে যেখানে মানুষের মতো কোনো প্রাণের অস্তিত্ব আছে। আবার এটাও হতে পারে সেই সমস্ত গ্রহে প্রাণের যে অস্তিত্ব, সে হয়তো মানুষের অস্তিত্বের থেকেও অনেক বেশি উন্নত, যেখান থেকে বিভিন্ন ধরনের কল্পবিজ্ঞানের গল্পের জন্ম হয়। তার মানে এই ধরনের গল্পগুলো নিছক কল্পনা নয়। মাথায় রাখবে, এই কল্পনার পেছনে কিন্তু
বিজ্ঞানের একটা দৃঢ় ভিত্তি আছে। So this is going to be the presentation of the story which we are going to read. All Summer in a Day, written by Ray Bradbury.